এবার প্রশ্ন যে তাহলে এই যে ঢোকার পরে ওরা ইন্ডিয়াকেই কেন ভাবছে? ওরা তো চায়না দিয়ে করতে পারতো, মায়ানমার দিয়ে করতে পারতো, পাকিস্তান দিয়ে করতে পারতো, নেপাল থেকে করতে পারতো। কারণটা হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটে যেমন সবচেয়ে বেশি দাম পাসপোর্টের হচ্ছে ইউএস ভিসা। ইউএস ভিসার সবচেয়ে বেশি দাম। আপনি ইউএস ভিসা চট করে পাবেন না। যদি আপনার পাসপোর্টের মধ্যে ইউএস ভিসা সিল থাকে, ইউএস ভিসা পান, তাহলে আপনি বুঝবেন যে অন্যান্য যে স্ট্রেঞ্জ কান্ট্রিগুলো আছে, লন্ডন কিংবা প্যারিস কিংবা ফ্রান্স, যেখানে আপনি যাবেন, ইটালি, তারা পরপর দিয়ে যাবে। তারা এই ভিসার নিয়ে তারপর তারা বিদেশে চলে যাচ্ছে চাকরির জন্য। অর্থাৎ বিদেশে গিয়ে যদি তারা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, জঙ্গি অ্যাক্টিভিটিতে নাম লেখায়, তখন ওখানে নাম হবে যে ভারতবর্ষের সন্দীপ দাস এসেছিল এই পাসপোর্টের বিনিময়ে, সে এখানে রাহাজানি করেছে, এখানে জঙ্গি অ্যাক্টিভিটি করছে। অর্থাৎ দুর্নামটা হচ্ছে ভারতবর্ষের সরকারের। ঠিক। এটা কি শুধুমাত্র এ রাজ্যেই হচ্ছে নাকি ভারতের বিভিন্ন জায়গাতে? রাজেশ, তুমি দেখো, তার আগে একটা জিনিস বলে রাখি যে পরশুদিন রাত্রিবেলা দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে লালবাজার গ্রেপ্তার করেছে। তিনি পর্ণশ্রীর বাসিন্দা। তো পুলিশ সেখানে বলছে, পুলিশের দাবি যে তার হরিদেবপুরে একটি অফিস ছিল। তো সেই অফিস থেকে বেশ কিছু ইনক্রিমেটিং আর্টিকেলস ইনক্লুডিং কম্পিউটার, ফেক সিলস অফ এসবিআই ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, photocopy of 36 Indian passports along with Schengen and UK visa, যেটা উনি বলছিলেন, স্যার বলছিলেন, etc. have been recovered. Preliminary inquiry so far revealed that Dipankar Das is the culprit responsible for manufacturing fake official documents. অর্থাৎ স্যার যেটা বলছিলেন, দেখো এই সমস্ত নথি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ব্যাংকের, একাধিক ব্যাংকের ফেক সিল পাওয়া গেছে, ভিসার কপি পাওয়া গেছে, পাসপোর্টের কপি পাওয়া গেছে। এবং পুলিশ বলছে এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা যে সেই ব্যক্তি এই ধরনের ভুয়ো নথি বানাতেন। স্যার যেটা বললেন যে যেভাবে যে পথ অবলম্বন করেন, যে ভুয়ো নথি হাতে আসতো, এই ব্যক্তিও কিন্তু পাশাপাশি ভুয়ো নথি তৈরি করে দিত। এই পাসপোর্ট যে চক্র ছিল তাদের সাথে সরাসরিভাবে অ্যাটাচ ছিলেন এবং তারা টাকার বিনিময়ে এই নথি তৈরি করে দিতেন, যে নথি দেখিয়ে পাসপোর্টের জন্য তারা অ্যাপ্লাই করতেন। কিন্তু আমার একটা প্রশ্ন উঠছে যে একজন ব্যক্তি টাকার বিনিময়ে আমার আধার কার্ড বানিয়ে দিল, ভোটার কার্ড বানিয়ে দিল, আমার ড্রাইভিং লাইসেন্স বানিয়ে দিল বা রেশন কার্ড বানিয়ে দিল, সব কিছু বানিয়ে দিল, সেগুলো দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট বানিয়ে দিল। রাজেশ, আমরা এই জায়গাটাতেই আসবো যে কিভাবে, এবার আপনাদের বলবো এবং শোনাবো আপনাদেরকে যে কিভাবে এই বাংলাদেশিদের হাতে পৌঁছে যাচ্ছে ভারতীয় পাসপোর্ট। দেখাবো সেটা এবার। রাজেশ, তুমি যে প্রশ্নটা স্যারের কাছে রেখেছিলে যে কিভাবে বাংলাদেশিদের কাছে ভারতীয় পাসপোর্ট পৌঁছে যাচ্ছে, তোমার যে প্রশ্নটা ছিল। একদম, দেখো এই পাসপোর্ট দুরকমভাবে হচ্ছে। একটা সম্পূর্ণভাবে ফেক পাসপোর্ট ম্যানিপুলেট করে বানানো হচ্ছে এবং সেটা ট্যাম্পার করে বানানো হচ্ছে। কিন্তু আরেক ধরনের পাসপোর্ট আমরা দেখছি যে ফর্জ ডকুমেন্ট ইউজ করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে বাসপোর্ট সেবা কেন্দ্রে। সেখানে গিয়ে কিন্তু অফিসিয়ালি অ্যাপ্লাই করা হচ্ছে এবং তারপরে তাদের হাতে পাসপোর্ট পৌঁছে যাচ্ছে। কিন্তু আমি একটা প্রশ্ন সত্যজিৎবাবুকে করতে চাই, সেটা হচ্ছে ফর্জ ডকুমেন্ট আমরা ব্যবহার করছি। ধরুন কেউ একজন কোনো ক্রিমিনালকে দিয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে বা 5 লক্ষ টাকার বিনিময়ে একাধিক জাল পরিচয়পত্র বানিয়ে নিল, সে ভারতীয় নাগরিকের পরিচয়পত্র বানিয়ে নিয়ে অ্যাপ্লাইও করে দিল। কিন্তু সবার পরে যে একটা স্টেজ আসে যেটা পুলিশ ভেরিফিকেশনটা পাসপোর্ট হাতে পাওয়ার আগে লাস্ট ধাপ, যেখানে পুলিশ ফিজিক্যালি তার বাড়ি থেকে ভেরিফাই করেন, তার বাড়ি এবং তার অ্যাড্রেস ভেরিফাই করেন, তাকে প্রয়োজনে থানায় ডেকে তার সঙ্গে কথা বলেন। তারপর পুলিশ কর্মীরা বা থানায় যে নিযুক্ত অফিসার রয়েছেন সেই অফিসার অ্যাপ্রুভাল দিলে তবে কিন্তু পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে বা পাসপোর্ট অফিস থেকে তার বাড়িতে পাসপোর্ট ডিসপ্যাচ হয় থ্রু পোস্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে কি পুলিশের এই নজরদারি বা পুলিশ ভেরিফিকেশনও একটা বড় গলদ রয়েছে? না হলে ভুয়ো ডকুমেন্ট দেওয়ার পরেও পুলিশ ভেরিফিকেশনে সেটা আটকে যাচ্ছে না কেন, বা সেটা ধরা পড়ছে না কেন? ধরা পড়ছে না কারণ সঞ্জীব দাস যিনি আসলেন 2 নম্বরী মোহাম্মদ কুরবান থেকে, সে যা বক্তব্য সেই প্রত্যেকটা ডকুমেন্টারি এভিডেন্স দেখাচ্ছে, প্রত্যেকটা জিনিস ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণ করছে এবং প্রমাণ করার পরে তার প্রত্যেকটা যা অরিজিনাল ডকুমেন্ট সবগুলো সাবমিট করে দিচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, পুলিশকে ধরতে গেলে পুলিশকে এভিডেন্সের উপরে ধরতে হবে। পুলিশকে মুখে বললে চলবে?
যে আমাদের মিস্টার সাহা বাংলাদেশি লোক বললে তো চলবে না, তাকে এভিডেন্সের উপর বলতে হবে। তাহলে এভিডেন্সটা কোথায়, এটা হচ্ছে ব্যাপার। তবে একটা কথা মাথায় রাখতে হবে যে এর সাথে সাথে পশ্চিমবঙ্গ পুলিশ কিংবা কলকাতা পুলিশের যেটা আপনি যেটা বললেন যে লালবাজার ধরেছে, লালবাজার ধরেনি, এটা সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন এসিও ধরেছে। সেটা 238 237 এজিসি বোস রোড হোটেল হিন্দুস্তানের পাশে, SEO সেখানে কার অফিস আছে, সেই অফিস থেকে ধরা হয়েছে। সেই তাদের এই যে দীপঙ্কর দাসের নাম বললেন, আপনি কি এর আগে দীপঙ্কর দাসের নাম শুনেছেন? না। দীপঙ্কর দাস এর আগেও অনেকবার অ্যারেস্ট হয়েছে, আচ্ছা দিল্লি পুলিশের হাতেও অ্যারেস্ট হয়েছে, আচ্ছা। এই পাসপোর্ট জালিয়াতির কেসেই অ্যারেস্ট হয়েছে। কারণ দিল্লিতে যখন এইসব বাংলাদেশিরা ধরা পড়ছে তখন তাদেরকে জিজ্ঞাসা যখন করা হয়েছিল অ্যারেস্ট করার পরে যে আপনি এই পাসপোর্টটা কার মাধ্যমে পেলেন, তখন বলা হয়েছিল দীপঙ্কর দাসের নাম এই এসেছিল, তখন তাকে অ্যারেস্টও করা হয়েছিল। কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওর এগেনস্টে এভিডেন্সটা কালেকশন তখন দিল্লি পুলিশ করতে পারেনি। ঠিক আছে, এবার প্রশ্ন করতে পারিনি না করেনি, মাথায় রাখতে হবে দীপঙ্কর দাস হচ্ছে পুরনো ক্রিমিনাল, কম বেশি মোটামুটি বোঝা যাচ্ছে এবং জানা যাচ্ছে সূত্রের মাধ্যমে এবং সোর্সের মাধ্যমে যে ওর কম বেশি 4টে কি 5টা বাড়ি আছে কলকাতার উপরে। ঠিক আছে, এবং প্রত্যেকটা বাড়ি মোর দেন 2 কোটি টাকার উপরে। তার কিন্তু এত কিছু জানা সত্ত্বেও পুলিশ তাকে এভাবে ছেড়ে দিচ্ছে কেন? আমাদের আইন কি বলে? সেটাই বলছি তো, এবার সেটা আইনের ব্যাপারটা বলি আপনাকে। আইনটা যে আছে, প্রথম কথা হচ্ছে এইগুলো তাহলে এই যে যেটা বললো যে অনেক কিছু ডকুমেন্টারি এভিডেন্স পাওয়া গেল, সিজার লিস্ট করে পাওয়া গেল, ওর কম্পিউটার পাওয়া গেল, এই পাওয়া গেল, ওই পাওয়া গেল, প্রত্যেকটা জিনিস সিজার লিস্টের মধ্যে আসবে। সিজার লিস্টে আসার পরে তারপর সেটা কোর্টে প্রডিউস করা হবে। অ্যাট দ্য ট্রায়ালের সময় সেগুলোকে প্রমাণ করতে হবে এবং প্রমাণ করার পরে এবং তখন এদের সাজা ডিক্লেয়ার হবে। মুশকিলটা হচ্ছে প্রত্যেকটা ভারতবর্ষের যে কেসগুলো যেটা হয়, যে কোনো কোর্টের কেস হয়, সেগুলো খুব দীর্ঘমেয়াদী এবং এরা একবার বেল পেয়ে যাওয়ার পরে তারা এই জায়গা চেঞ্জ করে দিয়ে মধ্যপ্রদেশের কোনো একটা গ্রামে চলে যাবে। এবার মধ্যপ্রদেশের গ্রামে গিয়ে আপনি তো দীপক দাসকে পাবেন না, তখন তার নাম হয়ে গেছে বলবন্ত সিং, তখন তাকে কীভাবে খুঁজে বার করুন? মুশকিলটা হচ্ছে এখানে। এবার যদি আপনি কাস্টাডিতে দিয়ে চালান করেন, কাস্টাডি চালান করে, আমরা তো পুলিশ থেকে করা হয় যে আপনাদের 60 ডেজের চার্জশিট দেওয়া হলো, ওখানে একদল গোষ্ঠী, সেই নামগুলো হয়তো বললে এখন আপনাদের নামে ইস্যু হয়ে যাবে, তারা ওকে বেল করানোর জন্য, তাকে জামিন করানোর জন্য সার্বিকভাবে তারা লড়ে যাবে। মানে একটা বিশাল চক্র এর পেছনে না, বিশাল চক্র না, কিন্তু রাজনৈতিক মদত বলছেন না, রাজনৈতিক মদত বলছি না, মানে কোর্টে যারা একটা চক্র, সেই চক্র, সেটা আমি হয়তো আউট অফ দ্য ক্যামেরা বলতে পারবো, ওপেন বলা যাবে না, কারণ কন্টেম্প্ট অফ কোর্ট হয়ে যাবে। তো সেই জন্য তারা একে বেল করানোর জন্য, জামিন করানোর জন্য একদম ততোধিকভাবে লেগে থাকে, কারণ একে জামিন করাতে পারলেই তো 5 লাখ টাকা পাবে।